এটা এটা একটু জিনিস মিস করলে পরেরটুকু বুঝবা না, এই জন্য বারবার বলতেছি তাড়াতাড়ি আসো। পোলার আয়ন। এখন আজকে আমরা পড়বো পোলার আয়ন, যেখান থেকে সৃজনশীল মাস্ট আসবেই। সৃজনশীল 100% থাকবে, কত পার্সেন্ট? 100%, এটা মিস যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এটা হচ্ছে পোলার আয়ন থেকে সৃজনশীল এবং অবজেক্টিভ। এখান থেকে অবজেক্টিভ সৃজনশীল মিস যাওয়ার কোনো চান্স নাই, মানে 100 মানে 100%ই। তো আমরা আজকে টপিকটা হচ্ছে পোলার আয়ন। পোলার আয়ন। আমরা এতদিন কি পড়ছিলাম? পোলারিটি পড়ছি, তাই না? পোলারিটি পড়ছি, বাট আজকে পড়বো হচ্ছে পোলার আয়ন। আচ্ছা, পার্থক্যটা খেয়াল করো। পোলারিটি মানে হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের, হ্যাঁ, কিসের পার্থক্য থাকতে হবে? তড়িৎচুম্বকতার পার্থক্য 0.4 থেকে 1.9 হলে সেটা কি হয়? পোলার হয়। সংজ্ঞার প্রথমে বলা আছে সমযোজী বন্ধনে আবদ্ধ, মানে এটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? সমযোজী যৌগের ক্ষেত্রে, সমযোজী যৌগের ক্ষেত্রে। আর এখন যেটা বলবো, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? আয়নিক যৌগের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? আয়নিক যৌগের ক্ষেত্রে। এখন মনে রাখবা, একটা যৌগ কখনো 100% আয়নিক হইতে পারে না। একটা যৌগ কখনো কি হইতে পারে না? আয়নিক হইতে পারে না। একটা যৌগ কখনো 100% আয়নিক হতে পারে না। এটা লেখো যে একটা যৌগ কখনো কি হইতে পারে না, একটা যৌগ কখনো 100% আয়নিক হতে পারে না। সর্বোচ্চ হইতে পারে 90%, 80% এরকম হইতে পারে। যেমন NaCl। NaCl এ সোডিয়াম কত? 0.9। এটার মান কত? তো এটা তাদের মান হচ্ছে 0.9, আর ক্লোরিনটা হচ্ছে 3.0। পার্থক্য কত? 2.1। কত? 2.1। মনে রাখবা, যদি পার্থক্য 2.1 হয়, সেখানে তোমার আয়নিক বৈশিষ্ট্য থাকে হচ্ছে 80%। 80% কি থাকে? আয়নিক বৈশিষ্ট্য থাকে। ঠিক আছে। আর যদি পার্থক্যটা 3.0 হয়, কত? 3.0। যেমন NaF। NaF মানে কি? সোডিয়াম ফ্লোরাইড। এটা 2.1, 0.9, আর এটা হচ্ছে 4.0। পার্থক্য কত? পার্থক্য 3.1। এখানে কতটুকু আছে বলো তো? আণবিক বৈশিষ্ট্য আছে হচ্ছে তোমার 90%। কত পার্সেন্ট? 90%। তার মানে একটা যৌগ কখনো 100% আয়নিক হয় না। ঠিক আছে। তার মধ্যে কি থাকে? কিছু সমযোজী বৈশিষ্ট্য থাকে। তার মধ্যে কি থাকে? কিছু সমযোজী বৈশিষ্ট্য থাকে। সো এটা আমরা জানলাম। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের দেখতে হবে পোলারায়ন কাকে বলে। এটা আমাদের সংজ্ঞাটা জানতে হবে আগে। তো পোলারায়ন বলতে কি বুঝো? তো লেখো, কাকে বলে? রিয়া কোথায়? রিয়া আসবে না নাকি? নাকি খাইতে আসছে এখনো? জানি না। কেন তোমার সাথে থাকে না? কালকে তো তোমরা একসাথে ছিলা, দেখলাম। জানো না কেন? দুটি বিপরীত আধান যুক্ত আয়ন খুব কাছাকাছি থাকলে থাকলে ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন মেঘকে, ক্যাটায়ন হচ্ছে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে কি করে? আকর্ষণ করে। আকর্ষণ করে। ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটে। এবং ক্যাটায়নের দিকে আংশিক স্থানান্তরিত হয়।
ইলেকট্রন মেঘের এই স্থানান্তরকে, এ ধরনের স্থানান্তরকে বলা হয় পোলারায়ন। কি বলা হয়? পোলারায়ন। তাহলে দেখো, তাহলে একটা যখন আয়নিক যৌগ গঠিত হয় তখন কি থাকে? একটা অ্যানায়ন থাকে, একটা ক্যাটায়ন থাকে। তো ক্যাটায়নের যে আকর্ষণ, সেই আকর্ষণে অ্যানায়ন কি করে? ইলেকট্রন মেঘগুলো কই চলে আসে? ক্যাটায়নের দিকে কিছুটা চলে আসে, সরে আসে। এইটাকে বলা হয় পোলারায়ন। অর্থাৎ ক্যাটায়নের আকর্ষণে অ্যানায়নের যে একটা বিকৃত হয়ে যাওয়া, এটাকে বলা হয় কি? তোমার পোলারায়ন। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে এটা একটা নীতি আছে, সেটা কি? ফাজানের নীতি বলি আমরা। কি বলি? ফাজানের নীতি। ফাজানের নীতিতে বলা আছে, যদি যদি ক্যাটায়নের আকার ছোট হয়, ক্যাটায়নের আকার ছোট হলে 2 নাম্বার বলা আছে অ্যানায়নের আকার বড় হলে, অ্যানায়নের আকার বড় হলে, চার্জ বেশি হলে, চার্জ বেশি হলে এবং ইলেকট্রন বিন্যাস ডি ও এফ অরবিটালে প্রবেশ করলে কি ঘটে বলো তো? যদি এই 4টা শর্তের যে কোনো 2টা মিলে, অথবা যে কোনো একটা মিলে, অথবা যে কোনো 3টা মিলে, অথবা 4টাই মিললো, সমস্যা নাই, তাহলে কি হয় বলো তো? তাহলে পোলার আয়ন বেশি হয়। কি বেশি হয়? পোলার আয়ন বেশি হয়। মনে রাখবা, যখন পোলার আয়নটা বেশি হবে তখন আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। কি হবে? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যটা বেশি হবে। এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। তাহলে এই 4টা যদি রুলস মানি আমরা, তাহলে কি হবে? পোলার আয়নটা বেশি হবে, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। তাহলে আমরা একটু আগে বলছি যে একটা যৌগ কখনো কি হইতে পারে না, 100% আয়নিক হইতে পারে না। 90%, 80% পর্যন্ত আছে। এখন 80% যদি কম হয়, 70% বা 60% অথবা 50%, আয়নিক বৈশিষ্ট্য যত কমবে সমযোজী বৈশিষ্ট্য তত বাড়বে। ঠিক আছে? আয়নিক বৈশিষ্ট্য যদি কমে, কি বাড়ে? সমযোজী বৈশিষ্ট্যটা বাড়ে। এখন তোমরা জানো যে আয়নিক যৌগের কি কম হয়, কি বেশি হয়? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। আর সমযোজী যৌগের কি কম হয়? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তাহলে একটা আয়নিক যৌগের মধ্যে যদি সমযোজী বৈশিষ্ট্যটা বেশি হয়, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। তাহলে কথা বুঝো, আয়নিক যৌগের মধ্যে যদি সমযোজী বৈশিষ্ট্যটা বেশি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? কম হবে। এই জন্য আমাদের 4টা শর্ত মানতে হবে। ক্যাটায়নের আকারটা ছোট হইতে হবে, অ্যানায়নের আকারটা বড় হইতে হবে, চার্জ বেশি হইতে হবে। এখন মনে রাখবা, ক্যাটায়নের আকার ছোট হওয়া মানে চার্জ বেশি হওয়া। আকার যত ছোট হবে ক্যাটায়নের, চার্জ তত বেশি হবে। অ্যানায়নের আকার যত বড় হবে, চার্জ তত বেশি হবে। অ্যানায়নের আকার বাড়লে চার্জ বেশি হয়।
কিভাবে হয় আমি উদাহরণ দিচ্ছি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তোমরা জানো একই পর্যায়ের যখন বাম থেকে ডানে যায়, একই পর্যায়ে কই থেকে যাবে, বাম থেকে ডানে যাবে, তখন কি হয়, আকার আস্তে আস্তে কমে। এটা তোমরা জানো। আকার কমলে চার্জও বাড়ে। এটা সোডিয়াম প্লাস, 2+, 3+, 4+। আকার কমলে চার্জ বাড়বে, কার্টনের ক্ষেত্রে কি, আকার কমলে চার্জ বাড়বে। এটা ক্ষেত্রে এটা হলো দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ের কি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তো লিথিয়াম, বেরিলিয়াম 2+, বোরন 3+, তাহলে কি, আকার যত কমতেছে চার্জও বাড়তেছে। কারণ কি, কারণ 1 নাম্বার গ্রুপের মৌলকে একটা ইলেকট্রন ত্যাগ করে, 2 নাম্বার গ্রুপেরটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে, 3 নাম্বারেরটা তিনটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। সো একটা একটা করে কি চার্জ বাড়তেছে। পটাশিয়াম যেমন একটা পারে, ক্যালসিয়াম পারে দুইটা। সো আকার কমলে চার্জ বাড়বে। সত্যি কথা, এটা একদম ঠিক আছে। ঠিক তেমনি ভাবে নাইট্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন, এদের মধ্যে আকার সবচেয়ে বড় কার, কে বলতে পারবা বলো? এই তিনজনের মধ্যে আকার সবচেয়ে বড় কার? নাইট্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন, কার আকার বড় বলো? এখানে কার আকার বড়? ভাবিয়া বলো তো। নাইট্রোজেন। নাইট্রোজেনের আকার বড়, ভেরি গুড। কারণ নাইট্রোজেন হচ্ছে কি, তোমার বাম দিকের মৌল। বাম থেকে যখন ডানে যায় তখন, সরি, হ্যাঁ, বাম থেকে যখন ডানে যায় তখন কি হয়, আকার কমে। সো আকার ছোট কার, নাইট্রোজেনের, তারপরে অক্সিজেন, তারপর ফ্লোরিন। এখন দেখো, যদি আকার বড় হয় চার্জও বেশি হবে। আকার বড় হলে চার্জও বেশি হবে, আকার ছোট হলে চার্জও কম হবে। যার কারণে ফ্লোরিনের আকার কি ছোট, চার্জও কি কম। তাহলে অ্যানায়নের ক্ষেত্রে উল্টা। অ্যানায়নের ক্ষেত্রে কি উল্টা জিনিস, আকার বড় হলে চার্জ কি হয়, বাড়ে। আর আকার ছোট হলে চার্জ কমে। ঠিক আছে। তাহলে এই কথাটা বুঝতে পারছি আমরা। এখন আমরা বলবো, দেখো প্রশ্নটা কিভাবে আসে, প্রশ্ন 3 ভাবে আসে। ঠিক আছে, একটা হচ্ছে নিচের কোনটির সমযোজী বৈশিষ্ট্য বেশি। তো অপশনে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা হলো একটা মানে প্রশ্ন এক, অপশন গুলো চেঞ্জ করে দিব এখন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। আহ এখানে দিলাম বেরিলিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড। দেখো প্রশ্ন এক, বাট অপশন আলাদা। ঠিক আছে, প্রথমটা সলভ করো, নিচের কোনটির সমযোজী বৈশিষ্ট্য বেশি। মনে রাখতে হবে, সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া মানে হচ্ছে তার কি, কি শর্ত মানতে হবে। এখানে ক্যাটায়ন গুলো আলাদা, বাট অ্যানায়ন গুলো সেম। দেখো অ্যানায়ন গুলো কিন্তু সেম, অ্যানায়ন যখন সমান হবে, সবগুলোর অ্যানায়ন সেম, অ্যানায়ন দিয়ে কোনো কাজ নাই, এখানে অ্যানায়ন দিয়ে কোনো কাজ নাই, এখানে দেখতে হবে কি, ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নের আকার ছোট হইতে হবে এবং চার্জ বেশি হইতে হবে। ক্যাটায়নের আকার ছোট হইতে হবে অথবা চার্জ বেশি হইতে হবে। তাহলে ক্যাটায়নের আকার ছোট কোনটা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, কার আকার ছোট এখানে বলো, এই চারজনের মধ্যে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, কার আকার ছোট? সাদিয়া বলো তো। অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, ভেরি গুড। কার আকার ছোট? অ্যালুমিনিয়াম। কারণ কি, কারণ হচ্ছে ক্যালসিয়ামটা কি 4 নাম্বার পর্যায়ে, সো এটা আগেই বাদ, এই অপশন বাদ, আগেই বাদ। দেখতে হবে এইটা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে আমরা জানি বাম থেকে ডানে গেলে কি হয়, আকার ছোট হয়। তো অ্যালুমিনিয়ামটা কি 13 নাম্বার মৌল, চার্জও বেশি। দেখো চার্জ কত অ্যালুমিনিয়াম, 3।
চার্জও বেশি, আকারও ছোট। সেটাই উত্তর। প্রথমটা থেকে আমরা উত্তর পেয়ে গেছি। এখন বলো 2 নম্বরে কি হবে, কোনটা হবে উত্তর? 2 নম্বরের উত্তর কোনটা বলো? সিলিকনেরটা। সিলিকন, ভেরি গুড। তাহলে কি, চার্জও বেশি, চার্জ কত, 4, এই যে 4। আকারও সিলিকনের ছোট। ঠিক আছে। আচ্ছা, তারপরে 3 নম্বরটা বলো তো দেখি, কে পারে। 3 নম্বরটা বলো। বেরিলিয়াম। হ্যাঁ, কোনটা হবে, বেরিলিয়াম না লিথিয়াম বলো তো? ওকে, 3 নাম্বার আছে, সরি আমি 4 নাম্বার দিচ্ছি। বেরিলিয়াম মনে হয়। বেরিলিয়াম। তাহলে বেরিলিয়ামের আকারটা ছোট, বুঝতে পারছো কেন ছোট? কারণ 2 নম্বর পর্যায়ের মৌল, প্লাস চার্জও বেশি। সো এটাই উত্তর হবে, ঠিক আছে। তারপরেরটা বলো তো। লিথিয়াম। তারপরটা হচ্ছে লিথিয়াম, ঠিক আছে। তারপরটা কি, লিথিয়াম। তাহলে উত্তর কোনটা হবে, লিথিয়াম। লিথিয়ামের আকার ছোট সবচেয়ে। তো উত্তর আমরা এখানে পাইলাম। এখন প্রশ্নটা জাস্ট এখানে বললো কি, যে এখানে জাস্ট বললো যে নিচের কোনটির গলনাঙ্ক। কিন্তু লিথিয়ামের তো চার্জ কম। হ্যাঁ, লিথিয়ামের চার্জ কম, তোমাকে এখানে চার্জ কেন দেখবা বাবা? এখানে তুমি আকার। আগে কি আমরা আকার দেখবো, পরে কি চার্জ? হ্যাঁ, আগে আকার দেখতে হবে, পরে চার্জ। তুমি ক্যালসিয়ামের কথা বলতেছো, ক্যালসিয়ামের আকার কত বড় তুমি জানো? 4 নম্বর পর্যায়ে। হ্যাঁ, আকার বড় কিন্তু চার্জ বেশি। চার্জ বেশি হোক আমাকে এটা দেখা দরকার নাই, কিন্তু আকার ছোট অনেক। আকার ছোট লাগবে। আমাকে আগে আকার দেখতে হবে, তারপরে দেখতে হবে চার্জ। 3 নম্বর শর্তে বলা আছে চার্জের কথা, প্রথমে বলা আছে আকারের কথা। ঠিক আছে। আচ্ছা, এখানে জাস্ট বলবে কি, অপশনটা চেঞ্জ করে দিবে, জাস্ট বলবে নিচের কোনটি গলনাঙ্ক কম। গলনাঙ্ক কম মানে কি, সমযোজী বৈশিষ্ট্য বেশি। সো এইগুলাই উত্তর, সেম উত্তর এগুলাই। এটাতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাতে সিলিকন ক্লোরাইড, এখানে বেরিলিয়াম ক্লোরাইড, এখানে লিথিয়াম ক্লোরাইড। সো উত্তর একই, বাট কোশ্চেনটা সেম, চেঞ্জ করে দিচ্ছে কি, নিচের কোনটি গলনাঙ্ক কম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আশা করি এটাতে পারবো। এটাতে আশা করি আর সমস্যা হবে না। এখন আসো, নিচের কোনটির আয়নিক বৈশিষ্ট্য বেশি। বলো, কোশ্চেনটা পড়ো, উত্তরগুলো দাও একটা একটা করে। এগুলো কিন্তু খাতায় তুলে রাখবা, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসবে, লিখে দিব, লিখে যে এখান থেকে প্রশ্ন আসবে। এখানে বলছি কি, কোশ্চেনটা পড়ো তো। নিচের কোনটির আয়নিক বৈশিষ্ট্য বেশি, কি বেশি? আয়নিক বৈশিষ্ট্য। এতক্ষণ আমরা কি পড়ছি, সমযোজী বৈশিষ্ট্য বেশি পড়ছি। এখন কি বলছে, আয়নিক বৈশিষ্ট্য। তাহলে কি হবে, তার উল্টাটা হবে, তার কি হবে, উল্টাটা। এখানে সবগুলো ক্যাটায়ন্স, অ্যানায়ন সেম। অ্যানায়ন নিয়ে মাথা ব্যথা নাই আমাদের, এখানে কি নিয়ে মাথা ব্যথা, ক্যাটায়ন নিয়ে। তাহলে আমরা জানি যে যদি ক্যাটায়নের আকার ছোট হয়, চার্জ বেশি হয়, তাহলে কি হয়, তোমার সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। তাহলে এখন কি হবে, উল্টাটা হবে। আকার বড় হবে, চার্জ কম হবে। তাহলে বলো, এই 4টা মৌলের মধ্যে কার আকার বড়?
বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, লিথিয়াম, কার আকার বড় বলো? সোডিয়াম। সোডিয়ামের আকার বড়, সো এটাই উত্তর। এটাই উত্তর, সোডিয়ামের আকার বড়। তারপরটাতে কি হবে উত্তর বলো তো? কার আকার বড়? সিলিকন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কার আকার বড়? পটাশিয়াম। পটাশিয়ামের আকার বড়। পটাশিয়াম। পটাশিয়ামের আকার বড়, এটাই উত্তর। লাস্টেরটাতে কি হবে বলো? লাস্টেরটা উত্তর কোনটা? ক্যালসিয়াম। ক্যালসি ক্যালসিয়াম। ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম উত্তর হবে। ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের একটা কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। নিচের কোনটির গলনাঙ্ক কম? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আয়রন ক্লোরাইড, এবং হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, গলনাঙ্ক কম বলছে। এখানে তোমরা সবাই, আমি জানি যে তোমরা কি বলবো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলবো, বাট এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হবে না। এখানে হবে আয়রন ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড। কেন হবে উত্তর? কারণ এটা কোন অরবিটালে গেছে? আয়রনটা কোন অরবিটালের? ডি অরবিটালের, মনে রাখবা। ডি তে যখন যাবে ইলেকট্রন বিন্যাসটা, তখন সেটা কি বেশি হবে? সমযোজী বৈশিষ্ট্যটা বেশি হবে এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। ঠিক আছে। সো আয়রন ক্লোরাইড, এইটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হবে এখানে। ঠিক আছে। এটার কি ও কিসের কিসের ভিত্তিতে বলছি? ডি অরবিটাল লেগেছে। ইলেকট্রন বিন্যাসটা কোথায় গেছে? ডি অরবিটালে। এবং চার্জও বেশি, এবার কি চার্জও বেশি আছে। চার্জ বেশি বলতে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমান আছে চার্জ, কিন্তু ইলেকট্রনটা কোথায় গেছে? ডি তে গেছে। সো এটা আমাদের রাখতে হবে। আমাদের ডি তে গেলে কিন্তু তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখানো যাবে না। তোমাদের বইয়েও আছে একটা কোশ্চেন এটা, হাজার বই। এবার আসো, এতক্ষণ যেগুলো বললাম সবগুলো পড়ছি ক্যাটায়ন নিয়ে, এবার অ্যানায়ন নিয়ে বলি। অ্যানায়ন নিয়ে একদম সহজ। অ্যানায়নেরটা আরো বেশি সহজ, বুঝছো? অ্যানায়নেরটা আরো বেশি সহজ। তো এখানে কোশ্চেন আসবে, নিচের কোনটির সমযোজী বৈশিষ্ট্য বেশি? কি বেশি? সমযোজী বৈশিষ্ট্য বেশি। সো কি বলবা? যে অ্যানায়নের আকার বড় হইলে, এখানে তো সবগুলো ক্যাটায়ন সেম। ক্যাটায়ন যখন সেম থাকবে তখন আমাকে ক্যাটায়ন নিয়ে কোনো কাজ করতে হবে না, তখন কাজ করতে হবে অ্যানায়ন নিয়ে। তাহলে মনে রাখতে হবে, অ্যানায়নের আকার বড় হলে কি হবে? তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, আয়নিক বৈশিষ্ট্য কম হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আকার বড় কার বলো? আকার বড় কার? ক্লোরিন। ও সরি সরি, আয়োডিন। আয়োডিনের আকার বড় এখানে, তাহলে এটা উত্তর। আয়োডিনের আকার বড়, এখানেও আয়োডিন। তাহলে অ্যানায়নের মধ্যে আয়োডিনের আকারটা কিন্তু বড়, জানো তো নাকি? সেটাই উত্তর। বুঝে শুনে অ্যান্সার দিবা, ঠিক আছে? হুট করে অ্যান্সার দিলে কিন্তু মনে করো ধরা। বুঝছো কাহিনী কিন্তু এখানে। বলো তো। বলো, নিচের কোনটির সমযোজী বৈশিষ্ট্য বেশি বলো? সমযোজী বৈশিষ্ট্য বেশি কোনটার বলো? কোনটার? সালফার, মানে শেষেরটা। সোডিয়াম সালফাইড, ঠিক আছে। এটাই উত্তর। কেন বলো তো? সালফারের আকার কিন্তু বড়। সালফার হচ্ছে একটা অধাতু, আকারও বড়। কিভাবে বুঝলা?
ফ্লোরিন আর অক্সিজেন কার আকার বড়? অবশ্যই অক্সিজেনের আকার বড়। বাট এরা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, এরা কি দ্বিতীয় পর্যায়ে। সো এটা নিয়ে আমার আলোচনা নাই। এই এখানে দেখো এই দুইটা কি তৃতীয় পর্যায়ে না? সো সালফার গ্রেটার দেন ক্লোরিন, জানো তো? কারণ বাম থেকে ডানে গেলে কি হয়, আকার ছোট হয়, সো সালফারের আকার বড় হবে। তাহলে এইটাই উত্তর। তোমাকে এভাবে করে চিন্তা করে উত্তর দিতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে। এটা কিন্তু কঠিন না, বাট তোমরা তো সহজে বুঝলা। অন্য অন্য ব্যাচে পড়াইছি, এত সহজে বুঝে নাই, আকারে বুঝে না। অন্যান্য অন্যান্য যে ব্যাচগুলোতে পড়াইছি আকারই ঠিক মতো বুঝতে পারে না। বুঝছো? তোমরা যত সহজে বুঝলা, অনেক ভালো বুঝছো, বুঝছো? না বলতে বুঝে গেছো। অনেক অন্যান্য ব্যাচে আমি আকারই বুঝতে পারি নাই ঠিক মতো, যে আকার কোনটা ওইটা নিয়ে একটা প্যাচ বাজায় মাইরা ফেলাইতেছিল। আরে যাই হোক, তোমরা পারছো, কিন্তু এখান থেকে সৃজনশীল আসবে 100% শিওর থাকো। বলবে যে তোমাদের একটা ক্রোমো বলবে যে এটাকে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন ক্লোরাইড, মানে এরকম একটা ক্রোমো সাজাতে বলবে, যে আয়নিক বৈশিষ্ট্যের ক্রোমো সাজাও। যদি আয়নিক বৈশিষ্ট্য বলে তাহলে এইটা হবে, আর যদি বলে যে সমযোজী বৈশিষ্ট্যের ক্রোমো সাজাও, তাহলে উল্টাটা হবে, বুঝছো? যদি সমযোজী বৈশিষ্ট্য বলে তাহলে কি হবে, উল্টাটা হবে না? সমযোজী বৈশিষ্ট্য বললে কি হবে, সিলিকনটা আগে আসবে, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে আসবে ম্যাগনেসিয়াম, তারপরে আসবে সোডিয়াম। এটা হচ্ছে তোমার কি সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। হ্যাঁ, তখন তোমাদের কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। প্রথমে তোমরা দিবা পোলার কাকে বলে, 2 নম্বরে দিবা হচ্ছে ফাজার নীতি চারটা, ওই চারটা পয়েন্ট লিখবা। লেখার পরে বলবা যে অ্যানোনের আকার বড় হলে গ্যাটানোর আকার ছোট হলে ইলেকট্রোমিনাস ডি অরবিটালে গেলে এবং এফ অরবিটালে গেলে চার্জ বেশি হলে কি হয়, পোলার আয়ন বেশি হয়, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। এখান থেকে দেখা যাচ্ছে যে সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের মধ্যে সিলিকনের আকার সবচেয়ে ছোট, এবং সিলিকনের আকার ছোট হওয়ার কারণে এদের চার্জও বেশি। তো চার্জ বেশি হওয়ার কারণে কি হবে, এদের সমযোজী বৈশিষ্ট্যটা বেশি হবে, সো গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কম হবে। সো আমরা বলতে পারি যে হ্যান তেন হ্যান তেন হ্যান তেন, লাস্টের ক্রমটা দিয়ে দিবা এইটা, 4-4, কোনো মিস নাই। ঠিক আছে? এখানে 1 নাম্বার বা 1 পয়েন্টেও কাটার কোনো সুযোগ নাই, তোমরা লিখতে পারো সুন্দর মতো। ঠিক আছে? তো এইটা আমরা লিখবো আশা করি পরীক্ষার খাতায়। এখন আসো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জটিলায়ন। জটিলায়নের নাম শুনছো তো নাকি? জটিলায়নের নাম শুনছো তো? অলরেডি কিন্তু আমরা জটিলায়ন সম্পর্কে কিছু জিনিস বলছিলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রথমে সংজ্ঞাগুলো পড়ি। যে জটিলায়ন, জটিল যৌগ, লিগ্যান্ড, সন্নিবেশ সংখ্যা কি। জটিল যৌগ কাকে বলে আগে লিখি আমরা। জটিল যৌগ, লিগ্যান্ড আর সন্নিবেশ সংখ্যা। তো প্রথমত আমরা জটিল যৌগের সংখ্যাটা পড়ি, হ্যাঁ, 1 নাম্বার, হ্যাঁ, লেখো এটা সংখ্যাটা, যে একটি ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে, একটি ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে একাধিক ঋণাত্মক আয়ন, একাধিক ঋণাত্মক আয়ন বা প্রশম অণু, বা প্রশম অণু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হলে, সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হলে যে জটিল কাঠামোর আয়ন গঠিত হয়, যে জটিল কাঠামোর আয়ন গঠিত হয় তাকে জটিলায়ন বলে, তাকে বলা হয় জটিলায়ন। তার মানে এটা ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে একাধিক ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়ন বলতে কি বুঝাইছে, ঋণাত্মক আয়নটা কি আসলে, বা প্রশম অণুটা কি?
এখানে তিনটা কথা খেয়াল করো, যে ঋণাত্মক আয়ন যুক্ত হইতেছে বা প্রশম অণু যুক্ত হইতেছে কিসের মাধ্যমে? সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। এটা হলো মেইন পয়েন্ট। তাহলে লিগেন্ড বলতে কি বোঝায়, এটা যদি পড়ো তখনই বুঝতে পারবা যে এটা কি। তাহলে আমরা জানি সন্নিবেশ বন্ধন মানে কি, যে ইলেকট্রন কোথাও দিবে অথবা মানে ইলেকট্রন একজন গ্রহণ করবে, বাট গ্রহণ করার পরে কি, সে কাউকে কিছু দিবে না, জাস্ট গ্রহণ করবে। সুতরাং একজন লাভবান হবে, আরেকজন কি শুধু হারাবে, ইলেকট্রন হারাবে বা ইলেকট্রন দান করবে। ঠিক আছে, আরেকজন শুধু নিবে। এটাই, এটাই হলো সন্নিবেশ বন্ধন, আমরা অলরেডি করছি এটা। এখন লিগেন্ড কাকে বলে? লিগেন্ড, লিগেন্ড কাকে বলে? তাহলে জটিল যৌগে, দেখো, জটিল যৌগে ধাতব পরমাণু, ধাতব পরমাণু বা আয়নকে, বা আয়নকে ঘিরে যে সকল ঋণাত্মক আয়ন, যে সকল ঋণাত্মক আয়ন বা প্রশম অণু, প্রশম অণু সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, মাধ্যমে কি থাকে, যুক্ত থাকে, তাকে কি বলে? লিগেন্ড বলে। ঠিক আছে। তো দেখো, এটাও একটা জটিল আয়ন ধরো। আর এটা একটা জটিল আয়ন। এগুলোর নাম তো লিখছিলাম এক সময়, তাই না? আচ্ছা, এটার নাম হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটার নাম কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটার নাম কি? পটাশিয়াম, সরি, এটার নাম হচ্ছে কিউপ্রাস টেট্রায়ামিন বা কপার টেট্রায়ামিন। চারটা, চারটা কি আছে, অ্যামোনিয়া আছে না? এই জন্য আমরা বলি যে যে কিউপ্রাস টেট্রায়ামিন বা টেট্রামিন কিউপ্রিক বলতে পারি। আচ্ছা, এখন এখানে দেখো, এটা কি ধাতু, এটা কি ধাতু, এটা কি ধাতু। তো ধাতুর সাথে কি যুক্ত আছে? লিগ্যান্ড। লিগ্যান্ড কি? এটা একটা লিগ্যান্ড। লিগ্যান্ড হইতে পারে ঋণাত্মক আয়ন অথবা হইতে পারে প্রশম আয়ন। তার মানে ঋণাত্মক আয়ন হইতে পারে অথবা প্রশম অণু হইতে পারে, মানে চার্জ বিহীন হইতে পারে। বাট কখনো ধনাত্মক হবে না। কখনো কি হবে না? ধনাত্মক হবে না। তাইলে লিগ্যান্ড সবসময় কি হয়? ঋণাত্মক হয় অথবা প্রশম হয়। কি হয়? ঋণাত্মক হয় অথবা প্রশম হয়। তাহলে সায়ানাইড কি ঋণাত্মক না বলো তো? সায়ানাইড মানে কি, এটার চার্জ হচ্ছে -1। কত? -1। অ্যামোনিয়া কত? 0। কিভাবে 0 হইলো? হাইড্রোজেন যদি +1 হয়, এখানে কত হইলো? +3। তিন তিন অক্ষে 3 +3। নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে -3। নাইট্রোজেনের জারণ মান কত? -3 না? প্লাস মাইনাসে কি 0 হয়ে গেছে না? সো এটা কি 0 না? বলো তো। 0। বুঝতে পারছো? তাহলে হয় সেটা প্রশম হবে অথবা সেটা কি হবে? ঋণাত্মক হবে। বাট কখনো কি হবে না? ধনাত্মক হবে না। একটা জটিল আয়ন যখন গঠিত হয়, এই যে ধাতব পরমাণু, এটার সাথে কি যুক্ত থাকে? লিগ্যান্ড। যেই কটা লিগ্যান্ড থাকবে বাবা, সেটাই তার সন্নিবেশ সংখ্যা। তাহলে যদি এখানে 6টা লিগ্যান্ড আছে, তাহলে সন্নিবেশ সংখ্যা কত? 6। তাহলে মনে রাখবা, লিগ্যান্ডের সাথে, মানে সরি, জটিল আয়নের সাথে কি থাকে? যে কটা লিগ্যান্ড থাকে, আয়নের সাথে কি যে কটা, যে কটি লিগ্যান্ড যুক্ত থাকে, তাকে বলা হয় তার সন্নিবেশ সংখ্যা। তাকে বলা হয় কি? সন্নিবেশ সংখ্যা। তাহলে সন্নিবেশ সংখ্যা বুঝছো? তাহলে এখানে কয়টা ছিল? 6টা। ওইখানে ছিল 4টা। কিউপ্রাসের টাইমিনে ছিল 4টা, তাহলে 4।
এখানে 6। তাহলে মনে রাখবা যদি এরকম হয়, মনে রাখবা লিগ্যান্ড সবসময় কিন্তু ব্র্যাকেটের ভিতর থাকবে, ব্র্যাকেটের বাইরে থাকবে না। ঠিক আছে, যদি এরকম দেয় যে ধরো এটা দিল, এইরকম দিল একটা, এখানে কটা লিগ্যান্ড আছে? এখানে 6টা, এখানে 2টা, মোট 8টা লিগ্যান্ড আছে। এখন ক্লোরিন যদি বাইরে দেয় একটা ব্র্যাকেটের বাইরে, এটা কি লিগ্যান্ড? এটা কিন্তু লিগ্যান্ড না। লিগ্যান্ড অলওয়েজ কি হবে? ব্র্যাকেটের ভিতরেই হবে। ঠিক আছে। এখন লিগ্যান্ড কারা চিনতে হবে তো নাকি? না চিনলে কি হবে বুঝবা? হুম, না চিনলে কি হবে বুঝবা? তাহলে দেখো লিগ্যান্ড, সবল লিগ্যান্ড, সবল লিগ্যান্ড কারা? কার্বন মনোক্সাইড এবং সায়ানাইড গ্রেটার দেন ইএন। ইএন মানে কি? ইএন মানে কি বলতো? ইথিলিন ডাইঅ্যামিন। এটা মানে হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন। ঠিক আছে। ইএন দেখতে কেমন জানো? এটা দেখতে হচ্ছে এরকম। এটা হলো ইথিলিন ডাইঅ্যামিন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু সায়ানাইডটা ইউজ করি, বুঝছো? সায়ানাইডটাকে আমরা ইউজ করি লিগ্যান্ড হিসেবে। আচ্ছা, এর ছাড়াও দেখো আরো আছে দুর্বল লিগ্যান্ড। দুর্বল লিগ্যান্ড কি কি আছে? দুর্বল লিগ্যান্ড কি কি আছে বলো তো? হ্যালোজেন আছে না? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। এরা কি দুর্বল লিগ্যান্ড? মনে রাখবে হ্যালোজেন গুলো হয় দুর্বল লিগ্যান্ড। কি হয়? দুর্বল লিগ্যান্ড। আচ্ছা, এবার আসো আরো দুর্বল লিগ্যান্ড দেখাই। এগুলা কি? অ্যামোনিয়া, পানি। অ্যামোনিয়া এবং পানি এরাও কিন্তু দুর্বল লিগ্যান্ড, বুঝছো? অ্যামোনিয়া, পানি, এরা কি? এরাও দুর্বল লিগ্যান্ড। কেন দুর্বল লিগ্যান্ড বলো তো? এদের মধ্যে কি আছে? মুক্তজোড় আছে। কি আছে? মুক্তজোড় আছে। তারা কি করতে পারবে? ইলেকট্রন সহজে দান করতে পারবে কিনা বলো? দান করতে পারবে। তার মানে মনে রাখবা যেখানে ইলেকট্রন দান করার মতো পরমাণু বা ইলেকট্রন থাকে, তারা কি হয়? দুর্বল লিগ্যান্ড হয়। কি হয়? দুর্বল লিগ্যান্ড হয়। তবে অ্যামোনিয়া, এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে উৎকৃষ্ট লিগ্যান্ড। এটাকে বলা হয় উৎকৃষ্ট লিগ্যান্ড। যে একটা কোশ্চেন আসে সেটা হচ্ছে অ্যামোনিয়া একটি উৎকৃষ্ট লিগ্যান্ড। উৎকৃষ্ট, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা আসে, অ্যামোনিয়া একটা উৎকৃষ্ট লিগ্যান্ড। তাহলে প্রথমেই বলবা যে অ্যামোনিয়া যৌগের মধ্যে কি থাকে? নাইট্রোজেন থাকে। কি থাকে? নাইট্রোজেন। এই নাইট্রোজেন পরমাণুতে একটা মুক্তজোড় থাকে। কি থাকে? একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে। এবং নাইট্রোজেনের তোমার কি বেশি? ইলেকট্রোনেগেটিভিটি বেশি, পরিচ্ছন্নতার মানটা বেশি। যার কারণে অ্যামোনিয়ার মধ্যে এই নাইট্রোজেন কি করে? হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে নিজের দিকে বেশি টানে। ফলে নাইট্রোজেনের কি হয়? ইলেকট্রন ঘনত্বটা বেড়ে যায়। এবং যখন জটিল যৌগ গঠিত হয়, তখন ধাতব আয়নের কেন্দ্রীয় ফাঁকা ডি অরবিটালে অ্যামোনিয়া লিগ্যান্ড হতে মুক্ত ইলেকট্রনগুলো সহজে গৃহীত হয়।
তাই তো বলা যায় অ্যামোনিয়া একটা উৎকৃষ্ট লিগ্যান্ড। তাহলে দেখো আমি পয়েন্ট গুলা লিখি আগে। প্রথমত তোমরা কি লিখবা, যে বলবা যে অ্যামোনিয়া যৌগের নাইট্রোজেন পরমাণুতে এক জোড়া বা একটি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান, মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। ঠিক আছে। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা, তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এখন বলো, যদি মান বেশি হয় তখন কি হয়? তার সাথে যে যুক্ত আছে হাইড্রোজেন, ও কি করবে? হাইড্রোজেনের ইলেকট্রন গুলোকে নিজের দিকে প্রবল ভাবে আকর্ষণ করবে। তাহলে মনে রাখবা, যদি কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি হয়, তাহলে সে কি করে? ইলেকট্রন গুলোকে নিজের দিকে টান দেয়, প্রবল ভাবে টান দেয়। সো তাই কি হবে? তাই নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ধন ইলেকট্রন গুলোকে বন্ধন ইলেকট্রন গুলোকে নাইট্রোজেন পরমাণু জোরালো ভাবে বা প্রবল ভাবে নিজের দিকে টানে, নিজের দিকে টানে, নিজের দিকে টানে, নিজের দিকে টানে। ঠিক আছে। ঠিক আছে, এবার তো বুঝছি। ফলে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন ঘনত্ব কি হয়? বেড়ে যায়। তাই জটিল আয়ন গঠনের সময় ধাতব পরমাণুর বা কেন্দ্রীয় ধাতব পরমাণুর বা আয়নের ফাঁকা ডি অরবিটালে কি হয় বলতো? ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রন গুলো কি হয়? তোমার সহজে গৃহীত হয়। ঠিক আছে। ফাঁকা ডি অরবিটালে অ্যামোনিয়া থেকে প্রাপ্ত মুক্তজোড় ইলেকট্রন সহজে কি হয়? গৃহীত হয়। সহজে গৃহীত হয়। সহজে গৃহীত হয়। তাই তো বলা যায় যে অ্যামোনিয়া একটা উৎকৃষ্ট লিগেন্ড। এখান থেকে একটা জিনিস বুঝার আছে, তাই না? যে যেগুলো জটিল আয়ন গঠিত হয় সেখানে কি থাকে? একটা কেন্দ্রীয় ধাতব মৌল থাকে, যেটা হচ্ছে মূলত কি কোন অরবিটালের হয়? ডি অরবিটালের হয়। আয়রন, কপার, তোমার তারপর হচ্ছে তোমার কোবাল্ট হইতে পারে, নিকেল হইতে পারে। তার মানে এদের মধ্যে কি থাকে? ফাঁকা পি অরবিটাল থাকে। তার মানে কি এরা অবস্থান্তর মৌল হয় না? অবস্থান্তর মৌল হয়। মূলত যারা অবস্থান্তর মৌল তারাই কিন্তু কি করতে পারে? তোমার জটিল যৌগ তৈরি করতে পারে। সো আয়রন, কোবাল্ট, নিকেল, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম এরাই তো পারবে। সো এদের মধ্যে কি থাকে? ফাঁকা ডি অরবিটালটা থাকে। সো সেই ফাঁকা ডি অরবিটালে কি হয় বলতো? ইলেকট্রনটা গ্রহণ করা যায় বা গ্রহণ করতে পারে। যেখানে মুক্তজোড় আছে, যেমন অ্যামোনিয়াতে একটা মুক্তজোড় আছে, সে কি করতে পারবে? সহজেই দান করে দিতে পারবে। সেই ইলেকট্রনটা কোথায় চলে যাবে? তোমার কপার অথবা ক্রোমিয়াম অথবা আয়রন, এদের কি ফাঁকা ডি অরবিটালে চলে যাবে। এটাই। সো যখন তোমার দেখো কপারের সাথে অ্যামোনিয়া যখন যুক্ত হয় কি হবে?
তোমার বন্ধনটা গঠন করে। ধরো কপার 2+, তো অ্যামোনিয়া হচ্ছে, এখানে দিব দুইটা, এখানে দিব দুইটা, এখানে দিব দুইটা, আর এখানে দিব দুইটা। ঠিক আছে, তো এইটাকে বলা টেট্রামিন। টেট্রামিন কিউপ্রিক বা কিউ প্লাস টেট্রামিন। আচ্ছা, তাহলে এটা গেল তোমার জটিল আয়ন গঠনের প্রক্রিয়া, এবং লিগ্যান্ড কিভাবে জটিল আয়ন তৈরি করে সেটা আমরা দেখলাম। যদি এখানে বলতো মানে এখানে যদি বলতো যে সায়ানাইডের সাথে সায়ানাইড এবং আয়রন, সায়ানাইড এবং আয়রন কিভাবে হয়, যেমন ধরো এটা গেল, এটার সংকেত কি, এটা না, এটাই তো এইটা। এখন যদি এখানে বলতো Fe(CN6), তাহলে কি হইতো? তাহলে কি হইতো বলো তো? Fe(CN6) হলে, Fe(CN6) হলে কি হইতো তখন? Fe2+ মাঝখানে থাকতো, আর ছয়টা সায়ানাইড। কয়টা সায়ানাইড? ছয়টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এটা একটা সায়ানাইড, 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 এটা একটা সায়ানাইড। এভাবে করে এরকম একটা বন্ধন হইতো। ঠিক আছে, এটাকে বলে আমরা অষ্টতলকীয় গঠন। কি? অষ্টতলকীয়। একটু যেটা করছি না, এই যে এটা কিউপ্রিক টেট্রামিন, এটা হচ্ছে সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার, বর্গের মতো ছিল, তাই না? আজকে কি পড়াবো আরো? অবশ্যই না। কি যে, কি বললা? বলছি আরো পড়ান আর একটু বেশি। ধন্যবাদ, তোমাকে অনেক 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 ধন্যবাদ। তুমি একদিন বড় একজন মানুষ হবে, দোয়া করে দিলাম। ওইটা আপনি না বললেও আমি জানি। হুম, তাই না? এইটা দেখো, এই কোয়েশ্চেনটা, কপার। এখন আমরা কি পড়লাম এতক্ষণ? জটিল আয়ন পড়ছি, তাই না? এখন পড়বো রঙিন আয়ন কিভাবে গঠিত হয়। কি আয়ন? রঙিন আয়ন, বা রঙিন যৌগ। এটা পড়াইলে আজকে শেষ, আজকের মতো। তো দেখো, দেখো Cu+, যৌগের বর্ণ রঙিন, কিন্তু Cu+-এর বর্ণ বা যৌগ এই যে বর্ণহীন। ভাইয়া সাবা আমাকে মেসেজে গালি দিচ্ছে, আমি কেন বলেছি পড়ানোর জন্য। সাবা, তোমাকে দিব একটা থাবা। তুমি যে একটা হাবা, পড়াশোনা করো না কিছু। ও যে আমি এক্সপোজ করলো, আমি আমার কাছে কয়টা স্ক্রিনশট আছে, আমি এক্সপোজ দেবো আমি? হ্যাঁ। না সাবা, তুমি তো ভালো মেয়ে। আমাকে নিয়ে ফাবিহা অনেক পচা কথা বললে, আমি জানি। না না, ভালো কথা বলছি, ওইটা স্ক্রিনশট দেবো, সাবা। দিয়ে আমি গ্রুপে দিয়ে দেবো। তুমি কাজটা ঠিক করো নাই। যাই হোক, তোমাদেরকে
যেহেতু আজকে চাঁদ রাত, বুঝছো? আজকে কিন্তু চাঁদ রাত কেন? যেহেতু আজকে কম পড়ানো উচিত। আজকে বৃহস্পতিবার রাত, ঠিক আছে? বৃহস্পতিবার রাত্রে আমরা একটু মজা করি, একটু। মেডিকেলে তো 6 দিনই ক্লাস হয়। So, এই চাঁদ রাতে সবাই একটু আনন্দ উল্লাস করে। আর তোমাদের তো 2 দিন বন্ধ, তোমাদের তো কোনো চাঁদ রাত বলতে কিছু থাকার কথা না। বৃহস্পতিবার, শুক্রবার বন্ধ, বৃহস্পতিবার তো অর্ধেক ক্লাস হয়, শনিবার বন্ধ, 2 দিন বন্ধ পাও তোমরা। আমরা মাত্র একদিন বন্ধ পাই। ভাইয়া আমাদের আন্দোলনের পরে 2 দিন বন্ধ দিছে। আর আগে শনিবারে এই এক্সট্রা কারিকুলামের নাম করে 5 ঘন্টা কলেজে রাইখা দিত। এখন তো আর দিতে পারবে না। ঠিক আছে, যাই হোক, তোমাদের তোমাদের যেহেতু জোর করে আজকে পড়াবো না, তোমাদের একটা কথা বলি। সেটা হচ্ছে কালকে তো এক্সাম আছে, তাই না? কোষ এবং এর গঠন, 100টা থাকবে অবজেক্টিভ। থাবা দিবে পরীক্ষা। ভাই আমার সিলেবাস ইয়ে নাই, অধ্যায় নাই, আমি দেবো না পরীক্ষা। 100টা অবজেক্টিভ পরীক্ষা দিবা। আর সৃজন সৃজনশীল হচ্ছে 2টা লিখবা, ঠিক আছে? আমার রবিবার থেকে সিটি। তাই তো সিটি, সিটি সিটি এগুলো পরীক্ষা নাকি? এগুলো কোনো 25 মার্কের কোনো পরীক্ষা গুলো দেওয়া লাভ আছে? 25 মার্কের পরীক্ষা না? হ্যাঁ, কিন্তু ওইটা দিয়া তো রোল হবে। ওইটা তাই তো তো যোগ রোল, হবে না ফাইনালে। রোল দিয়ে কি করবি? রোল দিয়ে ধুয়ে পানি খাবি? হ্যাঁ, রোল দিয়ে কি করবা তুমি? কত হাজার হাজার এক রোল চান্স পায় না কোনো জায়গায়, রোল নিয়ে পড়ে আছো। এগুলা কিছু না, রোল টোল এইচএসসির এইসব অর্ধবার্ষিক বার্ষিক সব কোনো পরীক্ষা না, ঠিক আছে? আসল সব পরীক্ষা, পরীক্ষা জুবাইর ভাইয়ের পরীক্ষা। হ্যাঁ, এখন তোমরা এগুলো পরীক্ষা দিবা আগে, তারপরে তোমার সিটি মিটি যা আছে দিও। কালকে পরীক্ষা না দিলে আন্টিকে ফোন দিয়ে আমি বলে দিব, তাই যে। নাম্বার থাকলে তো। নাম্বার তো আছে, কোন নাম্বার? ফোন নাম্বারই তো আছে। আন্টি আমার দিয়েছিল তো একদিন, আন্টির কথা হয়েছিল। কবে? জিজ্ঞেস করে দেখো দিছে কিনা। কালকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আমি দিব না, আগেই বলে দিতেছি। কেন তুমি পড়ো নাই এই অধ্যায়? না। কেন পড়ো নাই? তাহলে এতদিন ক্লাস নিলাম যে, ক্লাসগুলো করো নাই? ক্লাস করছি, কিন্তু ওই যে পরীক্ষার প্রিপারেশনের মতো তো করি নাই। প্রিপারেশন নাও লাগবে না, তুমি ওইভাবে পরীক্ষা দিবা। না দিয়ে যতটুকু পারো ওইটাই যাও। তোমার প্রিপারেশন আজকে এখন এই টাইমটুকু আছে, এখান থেকে এখন প্রিপারেশন নাও, এখন পড়ো। কোশ্চেন তো বলেই দিচ্ছি কি থাকবে। আমি কালকে দিব না। বেয়াদবের মতো কথা বলো কেন? আমি কালকে বাসায় যাব। বাসায় যাও আর যেখানে যাও, যার নামে যাও, পরীক্ষা দিবা। বলো তো, এটা এটা বলো তো কি পারো কিনা। এইচসিএল, আমি এখন লিভ নিব। এইচসিএল জিজ্ঞেস করলে কিছু? না, এটা এটা দেখো, এটা একটা জিনিস শিখাই দিই। অণুর বন্ধন দৈর্ঘ্য 179 ন্যানোমিটার। আর ক্লোরিন অণুর বন্ধন দৈর্ঘ্য 200 ন্যানোমিটার, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের, তাহলে তাহলে হাইড্রোজেন পরমাণুর বন্ধন দৈর্ঘ্য কত বলো? বের করতে পারবা? তাহলে প্রথমে কি করবা জানো? ক্লোরিন অণু, দেখো এখানে কি বলছে, HCl, তাই না? এটার বন্ধন দৈর্ঘ্য বলছে এত।
আর ক্লোরিনের বলছে এত, তাহলে ক্লোরিন কি এখানে অণু হিসেবে আছে না, গ্যাস হিসেবে আছে না? কিন্তু এখানে কয়টা হ্যাঁ, আছে? 2 দিয়ে ভাগ দিব। 2 দ্বারা ভাগ দাও, 200 ভাগ 2 কত হয়? 100, তাই না? এখন কি করবা বলো তো? 179 মাইনাস, 79 হবে। তাহলে কত হবে? 79, এটাই উত্তর। এটা হলো হাইড্রোজেনের কি, ঠিক আছে? আচ্ছা, এটা কি হাইড্রোজেন হয়েছে? এটা কি হাইড্রোজেন হয়েছে? এখনো কিন্তু হয় নাই। তাহলে হয়েছে কি? এখানে কি হয়েছে? এটা কি, এটা কি হাইড্রোজেনের হয়েছে? হয় নাই তো। এটা কার হয়েছে? HCl এর, ঠিক আছে? এটা কার হয়েছে? HCl এর। কিভাবে বুঝলা এটা HCl এর? দেখো, R of HCl ইকুয়াল টু R of H প্লাস R of Cl, ঠিক আছে? তাহলে আর এস কত হবে? আর এস কত? RHCl মাইনাস RCl, তাহলে কত হইলো? 79, তাই না? এটা বুঝলাম, এ পর্যন্ত বুঝলাম। এখন হাইড্রোজেন পরমাণু বলছে, কি বলছে? হাইড্রোজেন পরমাণু, তাহলে না এই পর্যন্ত ঠিক আছে না? এটা এ পর্যন্ত তো ঠিক আছে। এখানে প্রশ্ন কিন্তু বলছিল হাইড্রোজেন পরমাণুর বন্ধন দৈর্ঘ্য বলছিল, তাই না? আচ্ছা, তাহলে ঠিক আছে এই পর্যন্তই। আর যদি হাইড্রোজেন অণু বলতো, অণু বললে কি হবে? 2 দ্বারা গুণ হবে, ঠিক আছে? 2 দ্বারা গুণ হবে। অণু বললে 2 দ্বারা গুণ হবে। 100, কত হবে? 158 হবে। অণু বললে হবে এটা, আর পরমাণু বললে হবে এটা, ঠিক আছে? 79 হবে তাহলে। তাহলে তোমাদের যদি এরকম প্রশ্ন থাকে, দেখবে অবজেক্টিভে থাকে যে বলে দিল যে হাইড্রোজেন অণুর দৈর্ঘ্য হচ্ছে, বন্ধন দৈর্ঘ্য 160, আর ক্লোরিন অণুর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 200 ন্যানোমিটার, 200 ন্যানোমিটার। তাহলে বললো কি HCl এর ব্যাসার্ধ কত? তাহলে কত? প্রথমে তুমি এই যে হাইড্রোজেন অণু আছে এটাকে 2 দ্বারা ভাগ করবা। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 80 হয়। কারণ কি, তোমার পরমাণু লাগবে, পরমাণু, অণু দিয়ে করলে হবে না। এখানে 80 আর এখানে কত হবে? 100। তাহলে কত হবে উত্তর? 180, ঠিক আছে? এটাই উত্তর। এটা অণু আছে আর এখানে লাগবে পরমাণু, তো এটা একটু হিসাব করে করবা, ঠিক আছে? যাও তাহলে আজকে। আল্লাহ হাফেজ।